আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ। জি স্যার, স্ক্রিন ওকে, দেখা আমরা যাচ্ছে। লজিক সার্কিট নিয়ে আলোচনা করতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার আলোচনা করেছি, তাই না? জি স্যার। ওকে। আর এই মিন টার্ম পদ্ধতি কি সবার মনে আছে তো? মানে বুঝছো তো ওই দিন আমরা যে মিন টার্ম পদ্ধতি নিয়ে আলোচনা করেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আজকে হচ্ছে আমরা এনকোডার ডিকোডার নিয়ে আলোচনা করব। ঠিক যেভাবে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার নিয়ে চিন্তা করেছি, এনকোডার ডিকোডারও ওই টেকনিক। প্রথমে আমরা এনকোডার ডিকোডারের ট্রুথ টেবিল, আচ্ছা আমরা এনকোডার ডিকোডার নিয়ে একটু আলোচনা কথা বলি আগে। সেটা হচ্ছে আমরা কিবোর্ডে যখন লিখি, কিবোর্ডে আমরা দেখতে পাচ্ছি ABCD 1 2 3 এই লেখাগুলো আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা সেটা হচ্ছে আমরা কিবোর্ডে যখন যে লেখাগুলো অক্ষরগুলো দেখতে পাই, আমরা জানি কম্পিউটার এগুলো বুঝতে পারে না। কম্পিউটার বুঝতে পারে অনলি বাইনারি, তাই না? এটা আমরা অলরেডি জানি যে কম্পিউটার সিস্টেম শুধুমাত্র বাইনারি বুঝতে পারে। আর আমরা হিউম্যান বিং বুঝতে পারি এই অক্ষরগুলো ABCD 1 2 3 যেগুলো আমরা কিবোর্ডে দেখতে পাই। তাহলে কিবোর্ড থেকে যখন আমরা কম্পিউটারে সিগন্যাল পাঠাই, দ্যাট ইজ আমরা যখন টাইপ করি, তখন কম্পিউটারে একটা বাইনারি সিগন্যাল যায়। ওকে, তখন কম্পিউটারটা কি যায়? একটা বাইনারি সিগন্যাল যায়। এই বাইনারি সিগন্যালকে, অর্থাৎ আমার অক্ষরগুলোকে বাইনারি সিগন্যালে রূপান্তর করে। এই কাজটা করে কে? এনকোডার। আমরা ইনপুট দিচ্ছি অ্যালফাবেট অর ডিজিট, আর কম্পিউটার পাচ্ছে একটা বাইনারি সিগন্যাল। এই কাজটা যে লজিক সার্কিট করে সেটাকে আমরা বলি এনকোডার। আমরা চ্যাপ্টার 3 এর প্রথম পার্টের শেষের দিকে পড়েছিলাম কোডিং সিস্টেম, ASCII, ইউনিকোড, তাই না? মনে আছে? তাহলে এই কোডিং সিস্টেম কাজটা করে থাকে কি? এনকোডার। হ্যাঁ, এনকোডার একটা লজিক সার্কিট। ওয়ালাইকুম আসসালাম। এনকোডার একটা লজিক সার্কিট যেটা কি করে? আমাদের থেকে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট নেয় এবং n সংখ্যক আউটপুট দেয়। দ্যাট ইজ আমাদের মনে আছে কিনা আজকে কোড ছিল 7 বিট অথবা 8 বিট। তাহলে আমি যদি 8 বিট আউটপুট পেতে চাই, তাহলে আমার ইনপুট হতে পারে 2 টু দি পাওয়ার 8, দ্যাট ইজ 256টা। দ্যাট ইজ আমার 256টা অক্ষর বর্ণ সিম্বল হতে পারে। যদি 7 বিট হয় 2 টু দি পাওয়ার 7, দ্যাট ইজ 128টা। তার মানে ইনপুট বেশি আউটপুট কম, এটাকে আমরা এভাবে মনে রাখি। এনকোডারে ইনপুট বেশি থাকে, আউটপুট লাইন মানে আউটপুট সংখ্যা কম থাকে। ওকে, যেটাকে আমরা কিভাবে মনে রাখবো? যে এনকোডারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে আর আউটপুট হবে n। আর এনকোডারের উল্টো হচ্ছে ডিকোডার। আচ্ছা, ডিকোডার ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো, আমরা যখন কম্পিউটারের স্ক্রিনে কোনো কিছু দেখতে পাই, আমরা যখন কোনো কিছু প্রেস করি কিবোর্ডে, সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই, তাই না? এটাকে আমরা বলি ডিসপ্লে বা মনিটর, তাই না? স্ক্রিনে আমরা যেটা দেখতে পাই। তাহলে খেয়াল করো, কিবোর্ড থেকে আমরা যে অক্ষরটা প্রেস করেছি, এটার বাইনারি কোড কোথায় গেল? কম্পিউটার সিস্টেমে, দ্যাট ইজ প্রসেসরে গেল। প্রসেসর সেটাকে আবার আমাদের কি দেখাচ্ছে? ডিসপ্লেতে দেখাচ্ছে। কিন্তু আমরা যখন ডিসপ্লেতে দেখতেছি, আউটপুট স্ক্রিনে দেখতেছি, তখন কিন্তু আমরা আবার অক্ষরটাই দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যখন আমরা কিবোর্ড থেকে সিগন্যাল পাঠালাম, তখন যাচ্ছে কিন্তু বাইনারি সিগন্যাল, দ্যাট ইজ ASCII কোড বা ইউনিকোড, হোয়াটএভার আমরা যে কোডিং সিস্টেম ব্যবহার করব। তাহলে এই বাইনারি সিগন্যালটা কি হচ্ছে? আবার ডিসপ্লেতে অক্ষর হিসেবে আসতেছে। তার মানে যখন আমাদের বাইনারি সিগন্যালকে আমরা অক্ষরে রূপান্তর করতে চাই, যে অক্ষরগুলো আমরা চিনতে পারি, অ্যালফাবেট বা ডিজিট বা আমাদের নোন কোনো সিম্বল, তখন এই কাজটা করে কি? ডিকোডার। তাহলে ডিকোডার কি করে? সে বাইনারি সিগন্যালকে আবার অক্ষরে রূপান্তর করে। বা এটাকে আমরা সহজভাবে মনে রাখতে পারি, এনকোডারের উল্টো হচ্ছে ডিকোডার। অর্থাৎ এনকোডার যে কাজটা করে, ডিকোডার তার উল্টো কাজটা করে। এনকোডার কি করে? অক্ষরকে বাইনারি সিগন্যাল রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে বাইনারি সিগন্যালকে অক্ষরে রূপান্তর করে। ওকে,
আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটাকে বলি আমরা এনকোডারের সিম্বল, যেখানে D0 1 2 3 এই চারটা হচ্ছে ইনপুট আর আউটপুট পাচ্ছি আমরা দুইটা। ওকে, তো এটাকে বলে থাকি আমরা 4 2 2, মানে 4 থেকে 2 অর্থাৎ চারটা ইনপুট দুইটা আউটপুট, এই জন্য এটাকে বললাম 4 2 2। ওকে, 4 থেকে 2 অর্থাৎ চারটা ইনপুট দুইটা আউটপুট। যে এনকোডারে আমরা চারটা ইনপুট দিচ্ছি সেখানে আমরা চারটা লাইন, ইনপুট লাইন, অ্যাকচুয়ালি এটা ইনপুট বলতে আমরা কি বলবো, ইনপুট লাইন দিচ্ছি আর আউটপুট পাচ্ছি দুইটা। তো যদি চারটা ইনপুট লাইন হয়, খেয়াল করো এটা মনে রাখা খুবই সহজ। তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা এখানে দেখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, চিত্রটা আসে না, এখানে দেখি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে D0 D1 D2 D3 চারটা ইনপুট, X Y দুইটা আউটপুট। চারটা ইনপুটের প্যাটার্নের দিকে খেয়াল করো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এনকোডারের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হবে, এট এ টাইম একটা ইনপুট 1 হবে। আমাদের একাধিক ইনপুট থাকতে পারে, ইনপুট কয়টা, চারটা, কিন্তু এট এ টাইম ইনপুট কয়টা অ্যাক্টিভ হবে, একটা। কারণ হচ্ছে আমাদের কিবোর্ডে দেখো অনেকগুলো অক্ষর থাকে, আমরা এট এ টাইম কয়টা অক্ষর প্রেস করতে পারি, একটা। আমরা কিন্তু একটা একটা করে প্রেস করি। আমরা কিন্তু এট এ টাইম দুটো অক্ষর প্রেস করলেও কিবোর্ড মানে সিস্টেম কিন্তু একটাকে আগে একটাকে পরে নেবে, অর্থাৎ ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড হলো পার্থক্য থাকবে, দ্যাট ইজ দুটো একই টাইমে আমরা পাবো না। সো দ্যাটস ওয়াই তাহলে দ্যাটস ওয়াই আমরা কি মনে রাখবো, যে যদিও এনকোডারে অনেকগুলো ইনপুট থাকবে কিন্তু এট এ টাইম একটা ইনপুট 1 হবে। তো এই জন্য আমরা প্রথমবার প্রথমটা 1, সেকেন্ডবার সেকেন্ডটা 1, থার্ডবার থার্ডটা 1, ফোর্থবার মানে আমাদের সুবিধার জন্য আমরা চারবার চারটা 1 ধরলাম। এটা এলোমেলো হতে পারে, সবসময় যে এরকম সিরিয়ালি হবে জরুরি না, বাট আমাদের লেখার সুবিধার্থে, আনসারের সুবিধার্থে আমরা এভাবেই চিন্তা করি যে প্রত্যেকবার যেহেতু একটা করে, তাহলে চারবারে চারটা 1 হবে, কোনাকুনি 1, দ্যাট ইজ কোনাকুনি 1 থাকবে। তাহলে এটা হলো আমাদের ইনপুট প্যাটার্ন। এনকোডারের ক্ষেত্রে এভাবে আমরা কোনাকুনি 1 দেব। আর আউটপুট, যেহেতু আউটপুট দুই চলক, তাহলে হবে কি দুই চলকের কি ইনপুট কম্বিনেশন। ওকে, আচ্ছা তোমরা কি এখন তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে দুই চলকের ইনপুট কম্বিনেশন আমরা জানি 0 0 0 1 1 0 1 1। ওকে, আচ্ছা এখন যখন আমরা এখানকে এক্স আর ওয়াই এর জন্য ইকুয়েশন বের করব, মনে আছে আমরা মিন টার্ম পদ্ধতি বলেছিলাম, যখন আমরা কোনো আউটপুটের জন্য সমীকরণ বা ইকুয়েশন নির্ণয় করব তখন আমাদের বিষয়টা কেমন হবে, বিষয়টা হবে এক্স এর যে যে মানগুলো 1 সেগুলো আমরা শুধু হিসেব করব, তাই না? তাহলে এক্স এর ক্ষেত্রে 1 দুইটা, ওয়াই এর ক্ষেত্রে 1 দুইটা। তাহলে এক্স এর ক্ষেত্রে সমীকরণটা কি হবে বলো তো কেউ, কি হতে পারে? আচ্ছা তোমাদের একটু সহজ করে দিই, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ইনপুট খেয়াল করি। আমরা বলছি যদিও এখানে চারটা ইনপুট লাইন, কয়টা ইনপুট লাইন অ্যাক্টিভ থাকবে, জাস্ট 1, একটা। তাহলে বাকি তিনটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তাহলে এক্স এর যেখানে 1, আমরা দেখতে পাচ্ছি এক্স এর যেখানে 1, এই 1টা কখন পাচ্ছি, যখন D2 এর মান 1, D2 তে যখন ইনপুট 1 তখন আমরা এক্স এ 1 পাচ্ছি, আবার D3 তে যখন 1 তখন এক্স এ 1 পাচ্ছি। মানে প্রথম 1টা পাচ্ছি যখন D2 অ্যাক্টিভ, আর সেকেন্ড 1টা কখন পাচ্ছি, যখন D3 অ্যাক্টিভ। দ্যাট ইজ আমরা ফাইনালি বলতে পারি এক্স এর মান পাবো আমরা D2 প্লাস D3। দেখো D2 প্লাস D3 এখানে দেখতে পাচ্ছ, D2 প্লাস D3। এখন কথা হচ্ছে এর আগে আমরা যখন মিন টার্ম পদ্ধতি দেখেছি তখন আমরা বলছিলাম যেটা 0 সেটা নট, যেটা 1 সেটা নরমাল।
তাহলে এখানে আমরা নর্মালটা নিচ্ছি, আমরা কিন্তু নটটা নিচ্ছি না। কেন নটটা নিচ্ছি না? কারণ আমরা বলেছি এনকোডারের ক্ষেত্রে অনেকগুলো ইনপুট থাকলেও একটা মাত্র ইনপুট অ্যাক্টিভ থাকে, তার মানে বাকিগুলো ইনপুট অ্যাক্টিভ না। সো ওগুলো নিয়ে আমাদের চিন্তা করার দরকার না, সেগুলো 0 না 1 ওটা নিয়ে আমরা চিন্তা করব না, শুধুমাত্র একটা নিয়েই চিন্তা করব। সো দ্যাটস ওয়াই প্রথম এন্ড টার্ম যেটা সেটা হবে অনলি D2, সেকেন্ড এন্ড টার্ম যেটা সেটা হবে অনলি D3। দ্যাট ইজ আমরা ফাইনালি পাবো D2 প্লাস D3, কারণ আমরা বলেছি প্রথমে এন্ড টার্ম নির্ণয় করতে হবে, তারপরে এন্ড টার্ম গুলোর অর অপারেশন। তাহলে এখানে এন্ড টার্মটা গুণ হচ্ছে না কারণ একটাই রাশি, চারটা। যদি চারটা হতো তখন আমরা এভাবে লিখতাম D1 D0 নট প্লাস D0 নট ইন্টু D1 নট ইন্টু D2 ইন্টু D3 নট। আমরা কিন্তু নট গুলোকে এখানে কাউন্ট করতেছি না, কারণ আমাদের চারটা ইনপুটের মধ্যে অনলি একটা ইনপুট অ্যাক্টিভ, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে ওয়াই এর জন্য আমরা পাচ্ছি কি, ওয়াই এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে D1 প্লাস D3, D1 প্লাস D3, কারণ D1 যখন 1 তখন আমরা 1 পাচ্ছি, আর D3 যখন 1 তখন আমরা y তে 1 পাচ্ছি। সো দ্যাটস ওয়াই D1 প্লাস D3। ওকে, এখন এটার জন্য যদি আমরা লজিক সার্কিট অঙ্কন করি তাহলে এভাবে চারটা ইনপুট লাইন, x পাচ্ছি কিভাবে D2 আর D3 এর অপারেশন, দ্যাটস ওয়াই এখানে অর গেট ইউজ হয়েছে, y পাচ্ছি D1 প্লাস D3, দ্যাট ইজ এখানেও অর গেট ইউজ হয়েছে, আমরা x y এর ইকুয়েশন পাচ্ছি এখানে। তাহলে আমাদের কি লাগবে, প্রথমে সূত্রক সারণী লাগবে, তারপরে সেখান থেকে আমরা এক্স ওয়াই ইকুয়েশন বের করব, দেন হচ্ছে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। এখন এই এনকোডারটাকে যদি আমরা আরেকটু বড়ভাবে চিন্তা করি, সেটাকে আমরা বলি 8 to 3, মানে 8টা ইনপুট 3টা আউটপুট, যেটাকে আমরা বলি 8 to 3 এনকোডার। তাহলে D0 থেকে D7 8টা ইনপুট আর XYZ 3টা আউটপুট। ওকে, এখন এটার জন্য কি হবে, সেম লজিক, ইনপুট হলো 8টা D0 থেকে D7 আর আউটপুট হলো 3টা XYZ। ইনপুট গুলো হবে কোনাকুনি 1, কারণ হচ্ছে যদিও এখানে 8টা ইনপুট লাইন এট এ টাইম একটা 1 থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। সো এই 1টাকে আমরা কোনাকুনি লিখলাম, দ্যাট ইজ প্রত্যেকবার একটা করে, প্রথমবারে প্রথমটা, দ্বিতীয়বারে দ্বিতীয়টা, তৃতীয়বারে তৃতীয়টা। এগুলো দেখো 1টা কোনাকুনি দিলাম আমরা D0 থেকে D7 পর্যন্ত 8টা, আর বাকি সব 0, অর্থাৎ বাকিগুলো ইনঅ্যাক্টিভ। আর আউটপুট যেটা XYZ, এই 3টা আউটপুট হবে আমাদের 3 চলকের কম্বিনেশন, 3 চলকের কম্বিনেশন। প্রথমে একটা চেঞ্জ, এরপরে দুটো চেঞ্জ, এরপরে 4টা চেঞ্জ। আমরা এর আগের সূত্র সারণীতে ভাবে ইউজ করেছি। ওকে, তাহলে এখন আমরা এখানে কয়টা আউটপুট পাবো, 3টা আউটপুট পাচ্ছি, একটা x, একটা y, একটা z। তাহলে x এর মানের জন্য আমরা এখানে 4টা মান পাবো, 4টা মান যেহেতু, y এর জন্য 4টা, z এর জন্য 4টা, অর্থাৎ 4টা করে মান আছে। এখন আমরা দেখবো কখন কখন 1টা পাচ্ছি। x এর মান 1 কখন পাচ্ছি, যখন D4, D5, D6, D7 এই 4টা অ্যাক্টিভ, এই 4টা ইনপুট লাইন যখন অ্যাক্টিভ থাকতেছে তখন আমরা 1 পাচ্ছি। এই জন্য x এর মান হবে কি D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7, তাই না? D4, D5, D6, D7। y এর মান কিভাবে পাচ্ছি আমরা, বলো তো, কেউ একজন বলো y এর ইকুয়েশনটা কি হবে, বলতে পারবে কেউ? D3, D3, তারপরে না সরি, y এর প্রথমটা আছে কত, D2, দেখো প্রথমে আছে D2, D2 বরাবর, হাত দিয়ে দেখো D2 বরাবর, জি স্যার, জি হ্যাঁ স্যার, D2 D3 প্লাস D3 প্লাস D6 D6 D7, ফাইন, এটা হলো y। তাহলে দেখো যে আমাদের ইকুয়েশন মিলে গেছে, D2 D3 প্লাস, মানে D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7, চারটা। আর z এর ক্ষেত্রে কি হবে, আরেকজন বলো, অন্য কেউ বলো, z এর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, রিয়াজুল বলো। স্যার D1 D1 ফাইন, D1 D3 হ্যাঁ D5 D5 D6 D7, তাহলে সহজ না মোটামুটি, যদিও সূত্র সারণীটা অনেক বড় কিন্তু এটা বের করা খুবই সহজ। কিভাবে, ইনপুটটা হবে কোনাকুনি মান আর আউটপুটটা হবে কম্বিনেশন, ওই যে
দুই চলক হলে দুই চলকের কম্বিনেশন, তিন চলক হলে তিন চলকের কম্বিনেশন, ডান পাশ থেকে বাম দিকে যাব, প্রথমে একটা চেঞ্জ, এরপর দুটো চেঞ্জ, এরপরে চারটা চেঞ্জ। আর ইকুয়েশনটা আমরা কিভাবে পাবো? এক্স এর জন্য মানে আউটপুটের যে চলক, ওই চলকের যখন 1 পাচ্ছি, সেই 1টা হবে, সেই 1টা আমরা কাউন্ট করবো, জিরোগুলা কাউন্ট করবো। যাই হোক, তাহলে আশা করি তোমরা এটা সহজে মনে রাখতে পারবে। তাহলে এখানে আমরা তিনটা আউটপুট পাবো এক্স ওয়াই জেড, তিনটার জন্য। তাহলে ইনপুট লাইন 8টা ঠিক থাকবে, 8টা লাইন আসবে, আর সেখান থেকে আমরা তিনটা আউটপুট পাবো। আর যেহেতু এখানে অর অপারেশন, এই জন্য তিন জায়গায় কি অর গেট ইউজ হবে। প্রথম অর গেটেও D4 5 6 7 একত্র হয়েছে, সেকেন্ড অর গেটে ওয়াই যেখানে 2 3 6 7 এই চারটা একত্র হয়েছে, মানে এখানে আউটপুট পাচ্ছি। জেড এ হচ্ছে 1 3 5 7। ওকে, তাহলে এটা হচ্ছে 8 to 3 লাইন এনকোডার। এখন তোমার পরীক্ষা আসতে পারে যে একটা ব্লক ডায়াগ্রাম দিতে পারে, যেমন আমরা দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামটা দিয়ে বলবে উদ্দীপকের উল্লেখিত চিত্রটি ব্যাখ্যা করো। বাস এটুকুই বলবো। তাহলে আমরা বুঝবো কি এটা হচ্ছে এনকোডার। কিভাবে বুঝবো? কারণ এখানে ইনপুট বেশি, আউটপুট কম, এবং রিলেশন হচ্ছে কি 2 to the power 3 আর আউটপুট হচ্ছে জাস্ট 3, তাই না? যেটাকে আমরা 8 মানে কিন্তু 2 to the power 3, 8 মানে কি 2 to the power 3। অর্থাৎ আমাদের সূত্র কি ছিল? ইনপুট যদি 2 to the power n হয়, আউটপুট হবে জাস্ট n। তাহলে ইনপুট যদি 2 to the power 3 হয়, আউটপুট হবে জাস্ট 3। এটা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে। আর আমরা ডিকোডারের ক্ষেত্রে বলবো এটার উল্টো কথা। যখন আমরা ডিকোডারে যাচ্ছি, ডিকোডারে যদি ইনপুট হয় 2টা, আউটপুট হবে 2 to the power 2, দ্যাট ইজ 4টা। ইনপুট যদি হয় 3টা, আউটপুট হবে 2 to the power 3, দ্যাট ইজ 8টা। তাহলে এখানেও বিষয়টা হবে এনকোডারের উল্টো। দেখো, ইনপুট যদি এক্স ওয়াই হয়, আউটপুট পাবো D0 থেকে D4। কারণ আগেই বলছি এনকোডার যে কাজটা করে, আউটপুট হচ্ছে ডিকোডার তার উল্টো কাজটা করে, তাই না? তাহলে এক্স ওয়াই দ্যাট ইজ এখানে দুই চলকের কম্বিনেশন, প্রথমে একটা চেঞ্জ, এরপর দুটো চেঞ্জ, আর আউটপুট হবে কোনাকুনি মান। কেন? কারণ এখানে কি হবে, যে কোনো একটা আউটপুট অ্যাক্টিভ হবে। যদি এখানে আউটপুট লাইন কয়টা? 4টা, কিন্তু এট এ টাইম একটা অ্যাক্টিভ হবে। তাহলে আমরা D0 কখন পাচ্ছি? D0 পাচ্ছি যখন এক্স ওয়াই দুটোই 0। এখানে কিন্তু ইনপুট দুটোই অ্যাক্টিভ, খেয়াল করো, এখানে কিন্তু ইনপুট দুটোই অ্যাক্টিভ, আউটপুট যে কোনো একটা অ্যাক্টিভ হবে, মানে 4টা আউটপুট একত্রে পাবো আমরা, যে কোনো একটা আউটপুট পাবো। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু x নট y নট হবে। তাহলে D1 D0 কিভাবে পাচ্ছি? যখন x নট y নট। D1 কেমনে পাচ্ছি? যখন x নট y। D2 কেমনে পাচ্ছি? যখন x y নট, তাই না? ওই যে এন্ড টার্ম, এখানে কিন্তু 0টাকে কাউন্ট হবে, কারণ এখানে ইনপুট লাইন দুটোই অ্যাক্টিভ, কিন্তু আউটপুট যে কোনো একটা, আউটপুট যে কোনো একটা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, বাকি সবকিছু সেম। তাহলে এখানে দেখো ডি নট পাচ্ছি x নট y নট, D1 x নট y। এভাবে আমরা কয়টা আউটপুট পাবো? 4টা আউটপুট পাবো, 4টার জন্য 4টা আউটপুট। এবং এটা হলো আমাদের সেই সার্কিট যেখানে x y দুটো ইনপুট লাইন, সাথে নট যুক্ত করে এটাকে আমরা 4টা ইনপুট লাইনে কনভার্ট করলাম। এরপর আমরা D0 কিভাবে পাচ্ছি? x এর সাথে যেহেতু নট গেটেড হয়ে গেছে x নট, আর এটা আমরা অলরেডি বলেছি বা তোমরা জানো, সেটা হচ্ছে যে গোল বিন্দুটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সংযোগ, মানে যেখান থেকে আমার লাইনটা যাচ্ছে। যেহেতু একাধিক লাইন ক্রস করে যাচ্ছে, এই জন্য আমরা গোল বিন্দুতে বুঝাই যে লাইনটা এখান থেকে গেল। ওকে, তাহলে আমরা এইভাবে 4টা আউটপুট পাবো। এরপর যদি আমরা বলি 3 to 8 ডিকোডার, তার মানে কি 3টা ইনপুট 8টা আউটপুট। সো 3টা ইনপুট আমরা কিভাবে পাচ্ছি? 3টা ইনপুট হচ্ছে ওই যে মানে জাস্ট ট্রুথ টেবিলটা উল্টে গেল, 3টা চলকের কম্বিনেশন, প্রথমে একটা চেঞ্জ, এরপরে দুটো চেঞ্জ, এরপরে 4টা চেঞ্জ। আর আউটপুটটা কিভাবে পাবো? আউটপুট হবে কোনাকুনি মান, যেহেতু 8টা আউটপুট, এই জন্য এটাকে আমরা দেবো D0 থেকে D7। এটা আমাদের দেওয়া না, D4 ডাটা, যাই হোক, এটা আমরা দিলাম D0 থেকে D7, মোট 8টা। তাহলে আউটপুট হবে কোনাকুনি। এখানেও তাই, এখানে আমরা 8টা আউটপুট পাবো। এখানে আমরা কয়টা আউটপুট পাবো? 8টা আউটপুট পাবো। তাহলে D0 কিভাবে পাচ্ছি? মানে D0 কখন 1 হচ্ছে? যখন x y 0 তিনটাই 0, মানে তিনটাই নট, তাই না? D0 কখন পাচ্ছি? যখন x y z তিনটাই 0, তখনই আমরা D0 তে আউটপুট পাচ্ছি। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি x নট y নট z নট। ওকে, এরপরে সার্কিটটা একটু বড় হবে, কারণ যেহেতু এখানে 8টা আউটপুট, 3টা ইনপুট ঠিক থাকবে। 3টা ইনপুটের জন্য সাথে সাথে আমরা 3টা নট গেট নিলাম, দ্যাট ইজ মোট 6টা ইনপুট লাইন হয়ে গেল। 3টা নরমাল, 3টা নট। এখন প্রথমে D0 কিভাবে পাচ্ছি আমরা? x নট y নট z নট। তাহলে x নট থেকে লাইন যাবে, y নট থেকে লাইন যাবে, z নট থেকে লাইন যাবে। D1 কিভাবে পাচ্ছি? x নট y নট z। আর অবশ্যই এগুলো তোমরা হাতে আঁকবে, কারণ ক্লাসে হলে আমরা সরাসরি ক্লাসে হাতে আঁকাইতাম হবে।
আমি বোর্ডে আঁকতাম, তোমার সাথে সাথে হাতে আঁকতে। তো এখন কিন্তু আমাদের এই সুযোগটা নাই। এখন যেটা করবো, তোমরা অবশ্যই বাসায় বসে বসে নিজে নিজে হাতে আঁকবে। যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে নক করবে, জানাবে যে মিলাতে পারতেছো না বা বুঝতেছো না। ওকে, দরকার আমরা আবার এটা ড্রয়িং করবো, কারণ এখন ড্রয়িং করতেছি না, জাস্ট এখন আমরা একটু রিভিউ করি, পরে আমরা আবার প্রয়োজনে যদি বুঝতে না পারো তখন আমরা লাইন বাই লাইন ড্রয়িং করে দেখবো। কারণ এটা ড্রয়িং করতে একটু টাইম বেশি লাগে, যাতে একটা ড্রয়িং করতে যদি আমরা কমপ্লিট ড্রয়িং করতে চাই একটু বেশি সময় লাগবে। সো দ্যাটস ওয়াই সময়টা বাঁচানোর জন্য আমরা এখন জাস্ট ছবিটাই দেখতেছি। আশা করি তোমরা আঁকতে পারবে। তারপরে যদি প্রবলেম হয় আমরা নিজেরাই এখানে ড্রয়িং করে দেখবো। ওকে, প্রথমে এক্স এর লাইন নেবে, সাথে একটা নট নিলে এক্স নট হয়ে যাবে, লম্বা করে নিচের দিকে লাইন নেবে। একইভাবে ওয়াই জেড। এরপরে প্রথমে ডি0 আঁকবে, তারপরে ডি1, তারপরে ডি2, সিরিয়ালি একটা একটা করে আঁকবে। ঠিক আছে, এই জন্য বলতেছি অবশ্যই তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। আশা করি প্র্যাকটিস করলে মনে থাকবে। তাহলে এটা হলো আমাদের এনকোডার ডিকোডার। তো এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এনকোডার মনে রাখলে আমরা ডিকোডার এমনি পারবো। কারণ কি দুটোই কাছাকাছি, দুটোই কি কাছাকাছি না, অ্যাকচুয়ালি উল্টো। একটাতে যা বলবো অন্যটাতে কথাটা ঘুরে বলবো, উল্টো ভাবে বলবো। এই জন্য এনকোডার ডিকোডার একটা ভালো করে শিখলে বাকিটা আমরা সহজেই পারবো। এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটাকে বলা হয় রেজিস্টার। রেজিস্টার হচ্ছে একটা সার্কিট যেখানে আমরা কি করতে পারি, ডেটা সংরক্ষণ করতে পারি, যেটাকে আমরা বলতে পারি মেমোরি। মেমোরি বুঝলি না আমরা, যে মেমোরি, কম্পিউটার মেমোরি, সিপিইউ মেমোরি। তবে রেজিস্টারটা হচ্ছে সিপিইউ মেমোরি, প্রসেসর মেমোরি। রেজিস্টারকে কি বলা হয়, প্রসেসর মেমোরি। বাট নর্মাল মেমোরিকে আমরা কি বলি, র্যাম, তাই না, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম বলি আমরা। আর সেকেন্ডারি মেমোরিকে বলি আমরা হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আর প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। আর রেজিস্টারটাকে বলা হয় সিপিইউ মেমোরি, অর্থাৎ সিপিইউ প্রসেসর যেটা বলি আর কি আমরা, মূল কম্পিউটার বা স্মার্টফোন যেটাই বলি, যে কোনো ডিজিটাল ডিভাইসের মূল যে পার্টটা সেটা হচ্ছে প্রসেসর। তাহলে প্রসেসরের মধ্যে যে মেমোরি থাকে সেটাকে বলি আমরা রেজিস্টার। এই জন্য আমরা বলে থাকি রেজিস্টার হলো একটা প্রসেসর মেমোরি। ওকে, তো এই প্রসেসর মেমোরি হতে পারে 8 বিট, হতে পারে 16 বিট, হতে পারে 32 বিট। আর এই রেজিস্টারটা তৈরি হয় ফ্লিপ ফ্লপ। এখানে দেখো 4 নম্বর লাইনে, 2 নম্বর লাইনে আছে ফ্লিপ, সরি, রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ। প্রথম লাইনে দেখো যে অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি উপাদান। অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট, ডিজিটাল সার্কিট, যেটা লজিক গেট দিয়ে তৈরি হয়। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা লজিক সার্কিট যেটা একটা মাত্র বিট সংরক্ষণ করতে পারে। ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা লজিক সার্কিট যেটা একটা মাত্র বিট সংরক্ষণ করতে পারে। আর এই ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা তৈরি করি রেজিস্টার। তাহলে এখন যদি বলি 8 বিট রেজিস্টার, তার মানে এখানে 8টা ফ্লিপ ফ্লপ আছে। যদি বলি 16 বিট রেজিস্টার, তার মানে এখানে কি 16টা ফ্লিপ ফ্লপ আছে। ওকে, যদি বলি 32 বিট রেজিস্টার, এখানে 32টা ফ্লিপ ফ্লপ আছে। আর তাহলে আমরা ফ্লিপ ফ্লপ কি যদি কোশ্চেন করে তাহলে কি বলবো, ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি উপাদান, বা বলতে পারি এটা হচ্ছে একটা লজিক সার্কিট যা একটা মাত্র বিট সংরক্ষণ করতে পারে। কতক্ষণ সংগ্রহ করবে, যতক্ষণ বিদ্যুৎ সাপ্লাই থাকবে, যতক্ষণ পাওয়ার সাপ্লাই থাকবে ততক্ষণ সংরক্ষণ করবে। সংরক্ষণ মানে কি, সেভ করবে। দ্যাট ইজ বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে ডেটা মুছে যাবে। এই জন্য এটাকে বলি আমরা টেম্পোরারি মেমোরি, ভোলেটাইল মেমোরি। তার মানে বিদ্যুৎ থাকলে ডেটা থাকবে, বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ডেটা মুছে যাবে। কিন্তু যেটা আমাদের পার্মানেন্ট মেমোরি, যেটাকে বলি আমরা হার্ড ডিস্ক, এটাকে বলি কি আমরা নন ভোলেটাইল, মানে ডেটা মুছে যায় না। যদি বিদ্যুৎ থাকে তাও ডেটা থাকবে, যদি বিদ্যুৎ চলে যায় তাও ডেটা থাকবে। বা মেমোরি কার্ড, যেটা আমরা স্মার্টফোন মেমোরি কার্ড বলে থাকি, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি, যেখানে ডেটা কখনোই মুছে যায় না যতক্ষণ আমরা নিজেরা ডিলিট করবো। ওকে, তাহলে আমরা আবার একটু রিপিট করি, এই কথাগুলো গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে একটা মেমোরি, সিপিইউ মেমোরি, যেটা বলতে পারি আমরা টেম্পোরারি মেমোরি, অর্থাৎ সিপিইউ প্রসেসিং এর সময় এখানে ডেটা স্টোর করে। আর এই রেজিস্টার তৈরি করার জন্য যে উপাদানটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। ওকে, এই ফ্লিপ ফ্লপ কি করে, একটা মাত্র বিট সংরক্ষণ করে। তাহলে আমার রেজিস্টার যত বিটে ততগুলো ফ্লিপ ফ্লপ দরকার হবে।
রেজিস্টারকে আমরা গঠন অনুসারে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার, একটা হচ্ছে শিফট রেজিস্টার। প্যারালাল রেজিস্টার হচ্ছে যে রেজিস্টারে ডেটাগুলো একত্রে আসে, একত্রে বের হয়ে যায় প্যারালালি। প্যারালাল মানে সমান্তরাল, প্যারালাল মানে কি সমান্তরাল। দ্যাট ইজ আমরা রাস্তা দিয়ে যখন পাশাপাশি হাঁটি তখন সেটাকে বলা হয় প্যারালাল। যে আমরা দুজন হাঁটতেছি, একজনের পাশে যখন একজন তখন আমরা বলি প্যারালাল, আর যখন একজনের পিছনে একজন থাকে তখন এটাকে বলি আমরা শিফট। কারণ কি প্রথম জন সামনে গেলেই পিছন জন আগাইতে পারবে, না হলে কিন্তু আগাতে পারবে না, তাই না? এটাকে বলি আমরা শিফট রেজিস্টার। ওকে, তাহলে কিভাবে মনে রাখবো আমরা? মানে সাধারণভাবে যেভাবে মনে রাখবো, প্যারালাল হচ্ছে সমান্তরাল, দ্যাট ইজ সবগুলো একত্রে যাচ্ছে পাশাপাশি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ? কেউ একজন রেসপন্স করো। স্যার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বলবা তো, এতক্ষণ পর বললে হবে? আচ্ছা, দেখতেছি না। স্যার বোঝা যাচ্ছে না কথা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বলছি রেজিস্টার দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার, একটা হচ্ছে শিফট রেজিস্টার। প্যারালাল হচ্ছে যখন ডেটা একত্রে আসে, একত্রে বের হয়ে যায়। যে 8 বিট রেজিস্টার হয় তার মানে 8টা ডেটা একত্রে আসবে, 8টা ডেটা একত্রে বের হয়ে যাবে, এটাকে বলি আমরা প্যারালাল লোড রেজিস্টার। আর শিফট রেজিস্টার হচ্ছে 8টার মধ্যে একটা একটা করে সিরিয়ালি আসবে। শিফট মানে সিরিয়ালি, যখন আমরা সিরিয়ালি হাঁটি তখন সেটাকে বলি আমরা শিফট। একজন সামনে যায়, পরের জন সেখানে আসে, তারপরের জন আবার এবার আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তো সেটাকে বলি আমরা শিফট রেজিস্টার। আর কাজের ধরন অনুসারে কি ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে রেজিস্টারকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকুমুলেটর, একটা সাধারণ রেজিস্টার, একটা বিশেষ রেজিস্টার। ওকে, এগুলো নিয়ে আপাতত আমাদের আর ডিটেইলস জানার দরকার নাই, শুধুমাত্র প্রকারভেদটা আমরা জানবো। আমরা ডিটেইলস করব হচ্ছে প্যারালাল রেজিস্টার এবং শিফট রেজিস্টার। প্যারালাল রেজিস্টার মানে হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, আচ্ছা দেখো 4টা ইনপুট I0 1 2 3, 4টা ইনপুট 4টা আউটপুট A0 1 2 3। অর্থাৎ 4টা ইনপুট কিন্তু আলাদা, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। দেখতে পাচ্ছি আমরা 4টা ইনপুট লাইন আলাদা, I0 I1 I2 I3। সো 4টা ইনপুট লাইন আলাদা এবং 4টা আউটপুট লাইনও আলাদা, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। আর এই যে বক্স করে যেটা, এটাকে বলি আমরা ফ্লিপ ফ্লপ, ডি ফর ডেটা। এখানে থেকে একটা ডি সিম্বল আছে, এটার নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আমরা পরবর্তী অন্য ক্লাসে এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করবো ফ্লিপ ফ্লপ নিয়ে। আপাতত আমরা মনে রাখি যে এই যে বক্স করে এটাকে বলি আমরা ফ্লিপ ফ্লপ। এখানে 4টা বক্স মানে 4টা ফ্লিপ ফ্লপ। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেই কি আছে, একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। ইনপুটটাকে আমরা নাম দিয়েছি আই, আউটপুটটাকে নাম দিয়েছি এ। এরপরে দেখো বাম পাশে তাকাও, দুটো শব্দ সিএল কে এবং সিএলআর। সিএল কে মানে ক্লক, দ্যাট ইজ আমরা ঘড়ি, ঘড়ি বুঝি তো আমরা, ঘড়ি ক্লক। আর সিএলআর মানে ক্লিয়ার, পরিষ্কার। সো যখন আমরা ক্লক সিগন্যাল দিচ্ছি তখন কি সে ডেটা আদান প্রদান করতেছে, যখন ক্লিয়ার সিগন্যাল দিচ্ছি তখন সে ডেটাগুলো মুছে দিচ্ছে।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে একটু বলি, তাহলে আমি তোমাদের মাথায় ঢুকবে। তো যখন 4টা ইনপুট একত্রে আসলো, ফ্লিপ ফ্লপে আসলো, আসার পরে সেগুলো ফ্লিপ ফ্লপে ক্ষণিকের জন্য থাকবে এবং সেটা আমরা কি দিব, আউটপুটে চলে যাবে। এখন পরবর্তী যখন ইনপুট আমরা দেব, আগে আমরা কি করব, আগে আমরা আমাদের ফ্লিপ ফ্লপ গুলোকে ক্লিয়ার করব, যাতে কোনো অপ্রয়োজনীয় ডেটা না থাকে। সবসময় ফ্রেশ ডেটা আমরা পাবো ফ্লিপ ফ্লপে, কি সবসময় যাতে ফ্রেশ ডেটা আসে। এই জন্য আমরা কি করব, আগের যে ডেটাগুলো ছিল ওগুলো তো অলরেডি আউটপুট হয়ে গেছে, এখন ওই ডেটাগুলো আমার দরকার নাই। তাহলে কি করবো আমরা, তখন এটাকে ক্লিয়ার দিব, দ্যাট ইজ ক্লিয়ার সিগন্যাল দিব। তাহলে প্রথমে যখন আমরা ক্লক সিগন্যাল দিচ্ছি, তখন ইনপুট গুলো আউটপুটে যাচ্ছে, প্রথমে ইনপুট গুলো ফ্লিপ ফ্লপে আসতেছে, তারপরে সেগুলো আউটপুটে চলে যাচ্ছে। এরপরে যখন ক্লিয়ার সিগন্যাল দিচ্ছি, তখন কি হচ্ছে, তখন ফ্লিপ ফ্লপে যে ডেটাগুলো ছিল আগের স্টেপে, সেগুলো মুছে পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তী ক্লক সিগন্যালে নতুন করে ডেটা আসবে। তার মানে প্রত্যেকবার 4টা করে ডেটা আসবে, 4টা করে ডেটা আউটপুটে যাবে এবং আমরা কি করব, এরপরে ফ্লিপ ফ্লপটাকে পরিষ্কার করব, মুছে দিব, যাতে কোনো ডেটা না থাকে। তার মানে এই কাজটা রিপিটেডলি চলতে থাকবে। প্রথমে ক্লক সিগন্যাল, একটু পরে ক্লিয়ার সিগন্যাল, ক্লক সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। 4টা ইনপুট লাইন থেকে 4টা ইনপুট আসবে, ফ্লিপ ফ্লপে ঢুকবে, আবার ফ্লিপ ফ্লপ থেকে বের হয়ে যাবে। তাহলে খেয়াল করো, যেহেতু 4টা ফ্লিপ ফ্লপ একত্রে কাজ করবে, এই জন্য একটাই ক্লক সিগন্যাল, 4টা ক্লক সিগন্যাল না। কিন্তু ক্লক সিগন্যাল কয়টা, একটাকে আমরা 4টার সাথে যুক্ত করে দিচ্ছি। তারপরে যখন আমি ক্লক সিগন্যাল দিব, তখন 4 জন একত্রে কাজ করবে, কারণ আমরা বলছি প্যারালাল মানেই একত্রে, পাশাপাশি টাইম সবাই কাজ করবে। তাই যখন আমরা ক্লক সিগন্যাল দিচ্ছি, তখন 4টাই একত্রে যাচ্ছে। আবার যখন ক্লিয়ার দিচ্ছি, 4টাই একত্রে এট এ টাইম পরিষ্কার হচ্ছে। এটাকে বলি আমরা ক্লক এন্ড ক্লিয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের প্যারালাল লোড রেজিস্টার। আর যদি শিফট হইতো, তখন কি আমরা এইভাবে চিন্তা করতাম? তখন চিন্তা করবো এইভাবে, যে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, একটার পর একটা সিরিয়ালি আসবে। আমরা দেখি এখানে আমাদের শিফট থাকার কথা। হ্যাঁ, এবার দেখো এখানে শিফট, দেখো সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। তার মানে এখানে ইনপুট কিন্তু একটা ইনপুট লাইন, একটা ইনপুট না, অ্যাকচুয়ালি একটা ইনপুট লাইন, একটাই আউটপুট লাইন, বাম পাশ থেকে ডান পাশে। সিরিয়াল ইনপুট যে কথাটা লেখা, এটা হচ্ছে ইনপুট এখান থেকে যাবে, আর সিরিয়াল আউটপুট যেটা, এখানে আমি আউটপুট পাবো। তাহলে আগের ছবিতে দেখো, আমি 4টা ইনপুট দিচ্ছি এবং 4টাই একত্রে আউটপুটে পাচ্ছি, যেহেতু এটা প্যারালালি আছে, এবং 4টা ইনপুট লাইন, 4টা আউটপুট লাইন, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। সো একটার জন্য ওয়েট করার দরকার হয় না। কিন্তু এখানে দেখো, এখানেও 4টা ফ্লিপ ফ্লপ আছে, পার্থক্য কি, এখানে ইনপুট একটা, আউটপুট একটা। প্রথমটা যখন ইনপুট দিব, সেটা সেকেন্ডে যাবে, সেকেন্ডারটা থার্ডে যাবে, থার্ডেরটা ফোর্থে যাবে, প্রত্যেকবার একটা একটা করে স্টেপ সে সামনে যাবে। তার মানে আমি প্রথমবার যেটা দেব, সেটা কিন্তু আউটপুটে যাবে না। সেকেন্ড বার যখন আমি ইনপুট দিব, তখন কি হবে, প্রথমটা সেকেন্ডে যাবে, নতুনটা প্রথমটায় বসবে। এরপর যখন থার্ড ইনপুট দিব, প্রথমটা 3 নম্বরে যাবে, সরি দ্বিতীয়টা 3 নম্বরে যাবে, প্রথমটা 2 নম্বরে যাবে এবং নতুনটা প্রথমে বসবে। এভাবে এক ঘর করে সামনে আগাবে। এবং 4 নাম্বার আউটপুট দেওয়ার পর আমরা কি, 4 নাম্বার ইনপুট দেওয়ার পরে আমরা প্রথম আউটপুটটা পাবো, এবং আমরা আউটপুট পাবো কয়টা করে, একটা করে। তার মানে আমরা একটা একটা করে ইনপুট দিব এবং একটা একটা করে আউটপুট পাবো। প্রত্যেকে কি করবে, আগের জনের জায়গা দখল করবে, মানে প্রথম জন সরে যাবে, দ্বিতীয় জন সেই জায়গা দখল করবে। এটা বলতে পারি আমরা, হ্যাঁ, এটা হলো বাসের সিরিয়ালে, যখন কাউন্টারে যখন আমরা সিরিয়ালে দাঁড়াই, সামনের জন যতক্ষণ না সরবে আমরা সরতে পারবো না, তাই না? ব্যাপারটা অনেকটা এরকম, একজন একজন করে সামনের দিকে, একজন উঠবে পরের জন যাবে, একজন উঠবে পরের জন যাবে, এভাবে একজন একজন করে। আমরা যখন কোনো সার্ভিসের কাউন্টারে দাঁড়াই, তখন কি সিরিয়াল থাকে, প্রথম যে আসছে সে প্রথমে সার্ভিসে যাবে, দ্বিতীয় যে ছিল সে প্রথম জনের জায়গায় যাবে, তাই না? এভাবে সবাই একবার করে আগাবে। আর দেখো এখানে ক্লক সিগন্যাল এট এ টাইম দেওয়া হবে, তার মানে কি এট এ টাইম সবাই শিফট হবে, এট এ টাইম সবাই কিন্তু আউটপুটে যাবে না। কিভাবে প্রথম সবাই শিফট হবে, 4 নম্বরটা যাবে আউটপুটে, তার মানে কি 4 নম্বর জায়গাটা খালি হয়ে গেল, তখন 3 যাবে 4-এ, 2 যাবে 3-এ, 1 যাবে 2-এ, তার মানে কি 1 নম্বর জায়গাটা খালি হয়ে যাচ্ছে। এখন 1 নম্বর জায়গায় আমি কি করতে পারবো, নতুন ইনপুট দিব। আবার সেকেন্ড টাইম যখন আমি ক্লক দিব, 4 নম্বরে যে ছিল সে আউটপুটে চলে গেল, 3 নাম্বারটা যাবে 4 নম্বরে, 2 নাম্বারটা যাবে 3 নম্বরে, 1 নাম্বারটা যাবে 2 নম্বরে। দ্যাট ইজ আমি 1 নম্বরে আবার নতুন করে ইনপুট দিব। তার মানে দেখো আমি কিন্তু ইনপুট একটা একটা করে দিচ্ছি এবং আউটপুট একটা একটা করে পাচ্ছি।
আর এই ডিভাইসটাকে অ্যাক্টিভ রাখার জন্য, এই ফ্লিপ ফ্লপ গুলোকে অ্যাক্টিভ রাখার জন্য, মানে কার্যক্ষম রাখার জন্য ক্লক সিগন্যাল দিতে হয়, যেটাকে আমরা সংক্ষেপে লিখি CLK। ক্লকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CLK। আমরা ডিজিটাল ডিভাইসে বা ডিজিটাল সার্কিটে এভাবে ব্যবহার করি CLK। ওকে, এটা আমরা মনে রাখবো। CLK মানে ক্লক। ওকে, সো এটার আর কোনো ডিটেইলস নেই, এখানে কোনো ট্রুথ টেবিল লাগবে না, কোনো আলাদা কোনো সার্কিট লাগবে না, জাস্ট এই চিত্রটাই আমরা শুধু এঁকে মুখে ব্যাখ্যা করব, মানে সরি লিখিত আকারে ব্যাখ্যা করব। যেখানে 4টা ফ্লিপ ফ্লপ আছে, একটার সাথে একটা যুক্ত, একটা মাত্র ইনপুট, একটা মাত্র আউটপুট। প্রথমটার ইনপুট দ্বিতীয়টা যাবে, দ্বিতীয়টার ইনপুট তৃতীয়টা যাবে, তৃতীয়টা চতুর্থটা যাবে, এবং 4 জনকে একত্রে কাজ করার জন্য আমরা ক্লক সিগন্যাল দেব। ক্লক সিগন্যাল পেলে কি হবে, প্রত্যেকে তার ডেটাটাকে সামনের ঘরে শিফট করবে। দ্যাটস এটাকে বলা হয় শিফট রেজিস্টার। সো এটার জন্য আমাদের ট্রুথ টেবিল বা আলাদা কোনো সার্কিটের দরকার নাই, এটাই আমাদের আনসার। তোমার পরীক্ষা আসতে পারে যে 4 বিট শিফট রেজিস্টার বর্ণনা করো, তখন এইটা আমরা ড্রয়িং করব। এখন যদি বলে যে 8 বিটের শিফট রেজিস্টার বর্ণনা করো, তখন কি পারবো? জি স্যার। হ্যাঁ, জাস্ট এরকম বক্স 8টা হবে, আর কিছু না। 4টার জায়গায় বক্স কয়টা হবে? 8টা। যদি বলে 8 বিট প্যারালাল রেজিস্টার তৈরি করো, এখানে 4টার জায়গায় 8টা হবে, কানেকশন সবাই একই রকম থাকবে, তখন 8টা ইনপুট 8টা আউটপুট, যেভাবে আছে হুবহু কপি হবে। ওকে, এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় কাউন্টার। এই রেজিস্টারের মতোই আরেকটা ডিভাইস হচ্ছে কাউন্টার। কাউন্টার মানে কি? যে কাউন্ট করে। এই কাউন্টার কিন্তু বাসে টিকিট কাউন্টার না, এটা হচ্ছে কাউন্টিং। যে ইলেকট্রনিক সার্কিট কি করতে পারে? কাউন্টিং এর কাজ করতে পারে, পালস গুনতে পারে, 1 2 3 4 এভাবে কাউন্ট করতে পারে। যেমন আমাদের ডিজিটাল ক্লক, আমাদের যাদের ডিজিটাল ক্লক আছে, বা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা টাইমিং উঠতেছে যে কতটুকু টাইম রিমেইনিং আছে, তাই না? 1 2 3 করে যে ক্লকটা কাউন্ট হয়, এটাকে বলি আমরা ডিজিটাল ক্লক। তাহলে এই যে এখানে 1 2 3, এটাকে বলি আমরা কাউন্টার। সো এই কাউন্টার তৈরি হয়, কাউন্টার ব্যবহৃত বিশেষ করে টাইমিং গণনার ক্ষেত্রে, এই যে ডিজিটাল ঘড়িতে বা হার্টবিট, এই ধরনের পালস গুলো গণনার জন্য, যে কতগুলো পালস হলো, এই পালস গুলো কাউন্ট করার জন্য কাউন্টার সার্কিট ব্যবহার করা হয়। কাউন্টার হতে পারে 2 প্রকার, সিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, তো এটা হলো আমাদের মূল জিনিস, মনে রাখবো। সিনক্রোনাস মানে সাজানো গোছানো, অ্যাসিনক্রোনাস মানে অগোছালো, যেমন 1 2 3 4 এভাবে। আর সিনক্রোনাস হচ্ছে সবসময় একই রকম সিগন্যাল আসবে। আচ্ছা, এটার ডায়াগ্রামটা আসে নাই। চিত্রটা আসে নাই। ওকে, কাউন্টার কোথায় দেখাবো? 4 বিট রিপল কাউন্টার। আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা কাউন্টার ডিটেইলস আলোচনা করব, আজকে ক্লাস আর হবে না, আমরা ছবিটা মিসিং হয়েছে সামহাউ। যাই হোক, তো এখন হচ্ছে আমরা যে কটা সার্কিট আলোচনা করলাম, তোমরা হচ্ছে এগুলো একটু বইতে আবার রিভিশন দিবে। যে কটা সার্কিট নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো বইতে একটু রিভিশন দিবে। আমরা নেক্সট ক্লাসে আবার একটু ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? এখন আজকে যতটুকু আলোচনা করেছি, এতে কারো কোনো প্রবলেম আছে, মানে বুঝতে অসুবিধা আছে কোনোটায়? আর